নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আরো 12। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। সুদীপ্ত, আমরা প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো আজ। পশ্চিম বর্ধমানের কাকসায় জঙ্গি সন্দেহে গ্রেপ্তার এক যুবক। বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠছে। শনিবার তাকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের এসটিএফ এ। ধৃত হাবিবুল্লাহ মানকার কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। কম্পিউটার সায়েন্স নিয়ে তিনি পড়াশোনা করতেন। কয়েক মাস ধরেই বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে তিনি যুক্ত বলে জানা যাচ্ছে। যোগাযোগ কি জানা যায় এবং বিষয়টি জানার পরই নজর রাখে এই এসটিএফ এর গোয়েন্দারা। হাবিবুল্লাহর বাবাকেও আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। হাবিবুল্লাহর ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল খতিয়ে দেখছে এসটিএফ। ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি, কয়েক মাস ধরেই বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রয়েছে, এমনটাই জানা যাচ্ছে এসটিএফ সূত্রে। বিষয়টি জানার পরে নজর রাখছিল এসটিএফ এবং অবশেষে এই কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে, এমনটাই জানা যাচ্ছে। এই বিষয়ে আমরা সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত ভট্টাচার্য। সুজিত, এখনো পর্যন্ত এসটিএফ সূত্রে কি কি তথ্য পাওয়া যাচ্ছে? এই যে ছাত্রকে ধরা হয়েছে তার সঙ্গে আর কি কি তথ্য উঠে আসছে সামনে? দেখো, বাংলাদেশের যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আছে আনসার আল ইসলাম ওরফে হচ্ছে শাহাদাত, এই বাংলাদেশের এই জঙ্গি সংগঠন বেশ কিছুদিন ধরে তারা রীতিমতো অ্যাক্টিভ হয়েছিল এবং এনআইএ এবং এসটিএফ তারা দুজনাই কিন্তু এই সংগঠনের উপর বেশ কিছুদিন ধরে নজর রাখছিল এবং নজর রাখতে গিয়েই তারা জানতে পারে যে একটি বিশেষ অ্যাপের মাধ্যমে এই সংগঠনটা পরিচালিত হতো এবং সেই অ্যাপের সঙ্গে যোগাযোগ ছিল কাকসার যে বাসিন্দা হাবিবুল্লাহ, সেই হাবিবুল্লাহ সেই অ্যাপের মাধ্যমে তার যোগ হয় এবং সেখানেই তাদের কথোপকথন এবং তথ্য আদান প্রদান যা অন্যান্য বিষয় সেগুলো তারা আদান প্রদান করতেন। এসটিএফ সূত্রে এটা জানা গেছে যে গতকাল তারা তার কম্পিউটার এবং মোবাইল এবং সমস্ত কিছু বিষয় খতিয়ে দেখে তারপর তারা নিশ্চিত হন যে এই সংগঠনের সাথে তার বেশ কিছুদিন ধরে তার যোগ রয়েছে এবং বেশ কিছুদিন ধরে তিনি বিভিন্ন কর্মকাণ্ড তিনি কাজ করেছেন এবং তাকে যা নির্দেশ দেওয়া হতো সেই সমস্ত কাজও তিনি নাকি করতেন এবং কি কাজ করতেন সে এখনো পর্যন্ত আমাদের কাছে স্পষ্টভাবে তারা কোনো তথ্য পাওয়া যায়নি। গোটা বিষয়টা তারা খতিয়ে দেখছেন এবং গতকাল গ্রেপ্তারের পর আজকে দুর্গাপুর মহকুমা আদালতে তাকে পেশ করা হবে এবং তারপরে তাকে রিমান্ডে নিয়ে কলকাতায় নিয়ে যাওয়া হবে, তারপর তাকে তার জিজ্ঞাসাবাদ শুরু করা হবে। স্বর্ণালী, সুজিত, এই যে যাকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ হাবিবুল্লাহ, তার ঠিক কি পরিচয়, সে সম্পর্কে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, তার বাড়িতে গেছিলাম, তার বাড়িতে তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। গোটা বাড়ি একবারে শূন্য রয়েছে, কোনো মানুষ শূন্য রয়েছে এবং এলাকাবাসী যেটা বলছে যে অত্যন্ত মেধাবী ছাত্র ছিল এবং মানকর কলেজে সে দ্বিতীয় বর্ষের কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে এবং পড়াশোনায় বরাবরই সে ভালো ছাত্র হিসেবে এলাকায় পরিচিত ছিল। তার এক ভাই এবং বোন, তারা দুজনেই পড়াশোনায় বেশ ভালোই ছিল বলে তারা জানাচ্ছে এলাকার মানুষ এবং এলাকার মানুষ যেটা বলছে যে পড়াশোনার পাশাপাশি সে বেশিরভাগ সময় সে তার ল্যাপটপ এবং মোবাইল নিয়ে সে পড়ে থাকতো এবং ল্যাপটপে বেশিরভাগই সে সময়টা কাটাতো এবং পড়াশোনায় সে ভালো ছিল এবং হঠাৎ করে এই ধরনের ঘটনা সামনে আসায় রীতিমতো তারা হতবাক হয়েছেন যে একজন মেধাবী ছাত্র এই ধরনের সংগঠনের সাথে কীভাবে সে যুক্ত হলো। গোটা বিষয়টা এখনো যদিও তদন্তের স্বার্থে, তাই বিশেষ কিছু তারা মুখ খুলতে চায়নি, তবে তারা এই বিষয়টা নিয়ে রীতিমতো হতবাক রয়েছেন এবং পরিবারের সম্পর্কে যেটা জানাচ্ছে পরিবার অত্যন্ত ভালো এবং মানুষের সাথে তারা যেভাবে মেশে তা এখনো পর্যন্ত সেরকম ধরনের কোনো সন্দেহজনক তারা কোনোদিন তারা দেখতে পাননি, কিন্তু এই ঘটনা কিভাবে ঘটলো সেটা তারাও এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছে না। সুজিত, যেমনটা তুমি জানালে আমাদের যে হাবিবুল্লাহর বাবাকেও ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ করার পর কি কিছু নতুন তথ্য উঠে এসেছে সামনে? দেখো, গতকাল রাত্রেই তাকে হাবিবুল্লাহকে গ্রেপ্তার করার পর তার বাবাকেও তারা আটক করেছিলেন জিজ্ঞাসাবাদ করার জন্য এবং জিজ্ঞাসাবাদ করার পর তাকে রীতিমতো ছেড়ে দেওয়া হয় এবং তারপর থেকে তার সাথে তারা কোনো যোগাযোগ তারা করতে পারেনি এবং এলাকাবাসী যেটা বলছে তারা অত্যন্ত ভালো সম্পর্ক ছিল এলাকার মানুষের সাথে এবং এই ধরনের তারা কোনোদিন কোনো সন্দেহ তারা করতে পারেনি। হঠাৎ করে এই ধরনের কেন ঘটনা ঘটলো এবং কিভাবে সে জড়িয়ে পড়লো সেটা নিয়ে তারা এলাকার মানুষ হতবাক হয়েছেন এবং গতকাল রাত্রে তার বাবার সাথেও এসটিএফ এবং কাকসা থানার পুলিশ, কাকসার এসিপি যিনি আছেন তিনিও এই বিষয়ে জেরা করেছেন এবং বেশ কিছু তথ্য পেয়েছেন এবং তার পরিবারও কিন্তু এই বিষয়টা তারা রীতিমতো হতবাক হয়েছেন যে সে এই ধরনের কাজের সাথে কিভাবে যুক্ত হলো। গোটা বিষয়টা এখন তদন্ত চলছে, এখন তদন্তের পরে কি উঠে আসছে এখন সেটাই দেখার।
তুমি যেমনটা জানালে সুজিত যে এই হাবিবুল্লাহ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র, সেক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ সূত্রে তারা কি জানাচ্ছে, তাদের কি কোনো প্রতিক্রিয়া ইতিমধ্যেই মিলেছে? না দেখো, কলেজ কর্তৃপক্ষ এই বিষয়ে তারা কথা বলতে নারাজ, কেননা যে ছাত্র গ্রেপ্তার হয়েছে সেই ছাত্র রীতিমতো সে নিয়মিত ক্লাসে আসতো এবং ক্লাসেও সে ভালো স্টুডেন্ট হিসেবে পরিচিত ছিল বলে তারা আমরা ফোনের মাধ্যমে জানতে পেরেছি। এবং কলেজ কর্তৃপক্ষ যেটা জানিয়েছে যে রীতিমতো সে ভালো স্টুডেন্ট ছিল এবং পড়াশোনা সে ভালো করতো এবং স্কুল কলেজে তার বেশ নামও ছিল, যে পড়াশোনায় ভালো স্টুডেন্ট হিসেবে তার নামও ছিল এবং নিয়মিত সে কলেজে আসতো। এবং এরই মাঝে কিভাবে সে এই সংগঠনের সাথে যুক্ত হয়ে গেছে সেটাও কলেজ কর্তৃপক্ষ তারা হতবাক হয়েছেন এবং তারাও জানাচ্ছেন যে এই বিষয়টা তারা জানার পর থেকে তারা রীতিমতো অবাক হয়েছেন যে এই ঘটনার সাথে সে কিভাবে যুক্ত হলো। ধন্যবাদ সুজিত। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সুজিত ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখি, রাজ্য পুলিশের এসটিএফ তারা জঙ্গি সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে এবং বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে তার যুক্ত থাকার অভিযোগ সামনে এসেছে এবং সেই অভিযোগকে কেন্দ্র করেই জঙ্গি সন্দেহে পশ্চিম বর্ধমানের কাকসা থেকে গ্রেপ্তার এক যুবক। গ্রেপ্তার যুবকের নাম মোহাম্মদ হাবিবুল্লাহ, যিনি একজন কলেজ ছাত্র বলে জানা যাচ্ছে। মানকর কলেজের তিনি দ্বিতীয় বর্ষের ছাত্র। কম্পিউটার সায়েন্স নিয়ে তিনি পড়াশোনা করতেন। কয়েক মাস ধরেই তাকে বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখার বিষয়ে জানা গিয়েছিল এবং তারপরেই এসটিএফ তার গোয়েন্দারা তাকে সন্দেহ করে এবং তাকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি ধৃত হাবিবুল্লাহর বাবাকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। সত্যজিৎ বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। সত্যজিৎ বাবু, এবার পশ্চিম বর্ধমানের এক যুবককে জঙ্গি সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেক্ষেত্রে কি মনে করা হচ্ছে বাংলাদেশের সঙ্গে তার একটি জঙ্গি সংগঠনের সঙ্গে তার জড়িত থাকার সম্ভাবনাও রয়েছে, এমনটাই জানাচ্ছে এসটিএফ। আপনাদের চ্যানেলের মাধ্যমে খবরটা বাইরে প্রকাশ হয়েছে এবং অন্যান্য চ্যানেলেও দেখানো হচ্ছে। এটা খুব ভয়ানক সংবাদ যে আজকাল তাহলে ছাত্ররাও এই জঙ্গি সংগঠনের সাথে যোগাযোগ করছে এবং যোগ দিয়েছে এবং তারা এই মডিউলে এই যে জঙ্গি মডিউলে যোগাযোগ করে জঙ্গি মডিউলের মাধ্যমে এরা ভারতবর্ষের সর্বনাশের পথে এগিয়ে আসছে। আগে থেকে এই যে সীমান্তবর্তী যে এলাকার যে মাদ্রাসাগুলো রয়েছে এবং অন্যান্য অনেক স্লিপার সেল রয়েছে, যেই স্লিপার সেলগুলোকে এখনো হয়তো বার করতে পারা যাচ্ছে না। তারা বাইরে থেকে একটা প্রচ্ছন্ন অন্য কোনো অর্গানাইজেশন কিংবা নানাভাবে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে প্রত্যেকে মডিউলে কাজ করছে, জঙ্গি করানোর জন্য চেষ্টা করছে। এটা প্রথম দেখা দরকার আছে যে এদেরকে ফাইন্যান্স কে করছে, ওদেরকে অর্থ কে দিচ্ছে, কে ওদেরকে বুদ্ধি দিয়েছে, কারা এদের মাথা ভিতরে ঢোকালো। এই প্রত্যেকটা জিনিস কিন্তু এসটিএফ কে জিজ্ঞাসাবাদ করে বার করতে হবে যে তাদেরকে রাজনৈতিক সাহায্য কে করছে, সামাজিক সাহায্য কে করছে এবং অর্থনৈতিক সাহায্য কারা করছে। এই তিনটে সাহায্য হচ্ছে ভয়ানক সাহায্য। এই সাহায্যগুলো যারা করছে তারা কিন্তু সমদোষে দোষী এবং এদেরকে ধরে আইডেন্টিফাই করতে হবে সাধারণের কাছে এবং তাদেরকে অ্যারেস্ট করতে হবে। অ্যারেস্ট করে যেই অ্যাপ্রোপ্রিয়েট সেকশন অফ ল, সেই অ্যাপ্রোপ্রিয়েট সেকশন অফ লতে তাদেরকে চার্জশিটের মধ্যে আনতে হবে এবং চার্জশিট করে দ্রুত এদেরকে সাজার মধ্যে দিতে হবে, যাতে সমাজ ব্যবস্থায় বার্তা যায় যে এইরকম ভাবে যারা এই জঙ্গি মডিউলের সাথে যোগাযোগ রাখবে তারা কিন্তু ছাড়া পাবে না। একটা কথা এখানে পরিধানযোগ্য যে এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী দু একদিন গতকালই এসছে এবং তাদের সাথে বাংলাদেশের সাথে প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদীর বিশাল মিটিং হয়েছে এবং অনেকগুলো ব্যাপারে চুক্তি হয়েছে। হয়তো আমার নিজস্ব ধারণা এর উপরে এই যে জঙ্গি মডিউলের যে সাহায্য, জঙ্গি মডিউলকে যে থেকে ওখানে যে গড়ে উঠেছে, এর উপরে যদি একটা চুক্তির মধ্যে কিছু থাকতো সেটা আরো বেশি ভালো হতো। কারণটা হচ্ছে যে জঙ্গি কারো একটা দেশে হয় না, তারা আজকে ভারতের ক্ষতি করবে, কালকে বাংলাদেশের ক্ষতি করবে, কালকে অন্য দেশের ক্ষতি করবে, তারা জানেই না যে কি কোথায় কি করবে। সুতরাং এদেরকে যদি যৌথভাবে বাংলাদেশ এবং ভারতবর্ষ যদি যৌথভাবে এগিয়ে যায় এবং যৌথভাবে এই জঙ্গি মডিউলগুলোকে ধ্বংস করে,
এবং জঙ্গি মডিউলের কর্তাদেরকে হয় বাংলাদেশের সাথে যাদের যোগাযোগ আছে কিংবা ভারতবর্ষে যোগাযোগ আছে তাদের প্রত্যেককে যদি অ্যারেস্ট করা হয় এবং অ্যাপ্রোপ্রিয়েট সেকশনে কেস দিয়ে তাদেরকে যদি জেলে পড়া হয় তাহলে কিন্তু আগামী দিনে আমি আপনি সবাই সুরক্ষিত থাকবো। এটুকুই আমার ছোট করে বক্তব্য। ধন্যবাদ আপনাকে সত্যজিৎ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। আমরা কথা বললাম, ফোন লাইনে ছিলেন প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। স্বর্ণালী, এবার নজর রাখবো পরের খবরের দিকে। এরপর বাতিল করা হয়েছে আরও একটি পরীক্ষা, স্থগিত করে দেওয়া হয়েছে নির্ধারিত নিট পিজি এন্ট্রান্স। আজ হওয়ার কথা ছিল সেই নিট পিজির পরীক্ষাটি, একদিন আগে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একেবারে সুদীপ্ত, আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক পরীক্ষা যেগুলি কিন্তু বাতিল করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি এর আগেও নেট পরীক্ষা বাতিল করা হয়েছে এবং এবার এই যে নিট ইউজি তা সেই পরীক্ষার কিন্তু স্থগিত করা হলো। পরীক্ষার দিন ঘোষণা শীঘ্রই করা হবে এমনটাই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। ইউজিসি নেটের পর এবার নিটে প্রশ্নভাস কাণ্ডের তদন্তে সিবিআই। নিট ইউজিতে অনিয়ম, লক্ষাধিক টাকায় প্রশ্ন বিক্রির অভিযোগ উঠেছে এবং সেই সংক্রান্ত তদন্ত কিন্তু ইতিমধ্যেই জারি রয়েছে। নিট ইউজিতে অনিয়ম, লক্ষাধিক টাকার প্রশ্ন, সেই যে অভিযোগ সামনে এসেছে এবং দেশ জোড়া এই বিতর্কের মাঝেই কিন্তু বাতিল হলো আরো এক পরীক্ষা। একদমই তাই, নিট পিজির এন্ট্রান্স পরীক্ষাও বাতিল করে দেওয়া হয়েছে। এবং ঠিক এই বিষয় নিয়েই রাজনৈতিক মহলের কি প্রতিক্রিয়া পরপর শোনাবো আপনাদের। সিবিআই এর হাতে তদন্তভার গেলে কেন্দ্রীয় সরকারের অপদার্থতার সঠিক বিচার হবে কিনা তা নিয়ে একটা আশঙ্কা থেকে যায়। প্রয়োজন ছিল সুপ্রিম কোর্টের কোনো বিচারপতির তত্ত্বাবধানে এই তদন্তভার পরিচালিত হওয়ার। কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার, দুটো সরকারের ক্ষেত্রেই এই যে পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস, সেটা একটা রেকর্ডে পৌঁছে যাচ্ছে। শুধু সিবিআই এর হাতে তদন্তভার গেলে কেন্দ্রীয় সরকারের অপদার্থতার সঠিক বিচার হবে কিনা তা নিয়ে একটা আশঙ্কা থেকে যায়। যেভাবে 24 লক্ষ প্রথম সারির ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলা করে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে নিট ইউজিতে, যেভাবে 9 লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে খেলা করে ইউজিসি নেট পরীক্ষায় দুর্নীতি হয়েছে, তারপর নিট পিজি সহ একের পর এক পরীক্ষা বাতিল করতে হচ্ছে দুর্নীতির ভয়ে। কেন্দ্রের শিক্ষামন্ত্রী প্রথমে বলেছিলেন কোনো দুর্নীতি হয়নি, পরে তিনি নিজেই স্বীকার করেছেন যে হ্যাঁ দুর্নীতি হয়েছে এবং তাদের নিজেদের হাত থেকে দায়িত্ব সরিয়ে দেওয়ার জন্য একজনকে বলি করে একজন ডিজিকে সরিয়ে দিয়ে তারা নিজেরাও দায়িত্ব কোনোভাবে এড়াতে পারে না। প্রথমত কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের অবিলম্বে হাত জোর করে ক্ষমা চাওয়া উচিত এবং পদত্যাগ করা উচিত। তার সাথে সাথে আমি কখনোই মনে করি না যে সিবিআই তদন্ত করলে দোষীরা চিহ্নিত হবে, তার কারণ যেখানে বিজেপির নেতা মন্ত্রীরা জড়িত, সেখানে বিজেপির আরেকটা শাখা সংগঠন সিবিআই তদন্ত করে তাদেরকে ধরবে, এটা কোনো বাচ্চা ছিল বিশ্বাস করে না। তাই একমাত্র সুপ্রিম কোর্ট মনিটর ইনভেস্টিগেশন হলে তবেই দোষীরা চিহ্নিত হতে পারবে। তারা কড়া পদক্ষেপ নিয়েছে, যে পদক্ষেপ পশ্চিমবাংলার ক্ষেত্রে সরকার কখনো নেয় না। পশ্চিমবাংলার ক্ষেত্রে বরঞ্চ দুর্নীতিগ্রস্ত এবং ত্রুটি যারা করেন তাদের বাঁচানোর চেষ্টা করেন। এরপরও পিজি এন্ট্রান্সও স্থগিত দিয়েছে। পিজি এন্ট্রান্সের এটা তো অ্যাকশনের একটা পার্ট। সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকার যে অ্যাকশনগুলো নিচ্ছেন, পশ্চিমবঙ্গে এই ধরনের ক্ষেত্রে কোনো অ্যাকশন কখনো না। এইখানেই কেন্দ্রীয় সরকার, মোদিজি সরকারের সঙ্গে পিসি সরকারের তফাৎ। সিবিআই টেক আপ করেছে, তো সিবিআই টেক আপ করেছে এবং একজনকেও ভারত সরকার ছাড়বে না। পশ্চিমবঙ্গে জয়েন্টে হাত দিলে এর থেকে বড় কিছু বেরোবে। অন্যদিকে নেট এবং নিট নিয়ে দেশজুড়ে বিতর্কের মাঝে আজ নিট ইউজির রিটেস্ট পরীক্ষা দুপুর 2টো থেকে শুরু হচ্ছে পরীক্ষা, চলবে বিকেল 5টা 30 পর্যন্ত। গ্রেস নম্বর প্রাপকদের পরীক্ষা হবে। 1563 জনের পরীক্ষার্থীর তালিকা রয়েছে, যেখানে নিট টপাররাও রয়েছেন। দেশের 7টি কেন্দ্রে এর পরীক্ষা রয়েছে, যেটা আগে জানা গিয়েছিল যে এই 7টি কেন্দ্রে যখন তারা পরীক্ষা দিয়েছিলেন, অর্থাৎ 1563 জন, তখন তারা ঠিকভাবে পরীক্ষা দিতে পারেনি, অর্থাৎ পরীক্ষা কেন্দ্রের যে সময়টা ছিল সেই সময়টা তারা পাননি এবং সেই কারণে তাদের বাড়তি নম্বর পাইয়ে দেওয়া হয় এবং সেক্ষেত্রে
সেক্ষেত্রে সেই বাতিল করে দেওয়া হয় এই বাড়তি নম্বর, আর তারপরে আবারও এই রিটেস্টের ব্যবস্থা করা হয়। 23শে জুন আগেই বলা হয়েছিল এবং আজ সেই পরীক্ষা। একদমই সুদীপ্ত, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে 1563 জনের যে পরীক্ষার্থী তাদের যে তালিকা ছিল সেই তালিকা কিন্তু নিট টপাররাও ছিল, যেমনটা তুমি জানালে, এবং দেশের 7টি কেন্দ্রে এই পরীক্ষা হচ্ছে। 1563 জনের নিট ইউজি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল আমরা দেখেছি, দেশ জোড়া সেই বিতর্ক, এবং তার পরবর্তীতেই দেখা গিয়েছিল যে 1563 জনকে গ্রেস মার্ক দেওয়া হয়েছে এবং সেই বিতর্ক সামনে এসেছিল, এবং সেই বিতর্কের পরিস্থিতিতেই কিন্তু নিট ইউজির রিটেস্টের সিদ্ধান্ত নেওয়া হয় এবং আজ সেই পরীক্ষা রয়েছে। দুপুর 2টো থেকে শুরু সেই পরীক্ষা, চলবে বিকেল 5:20 পর্যন্ত। গ্রেস নম্বর প্রাপকদের পরীক্ষা। 1563 জনের পরীক্ষার্থীর তালিকায় রয়েছে টপাররাও। দেশের 7টি কেন্দ্রে সেই পরীক্ষা রয়েছে। আরো এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন আরো। আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো আমরা সুদীপ্ত, প্রশ্নভাস কাণ্ডে এবার মোদী সরকারকে নিশানা করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। নিট ইউজি প্রশ্নভাস, নিট পিজি স্থগিত, ইউজিসি নেট স্থগিত, সিএসআইআর নেট স্থগিত, এবং এই সমস্ত বিষয়কে নিয়েই কিন্তু এবার মোদী সরকারকে নিশানা প্রিয়াঙ্কা গান্ধীর। তিনি বলেছেন, বিজেপির জামানায় মাফিয়াদের দখলে শিক্ষা, লোভী অযোগ্যদের হাতে দেশের শিক্ষার ভার দেওয়া হয়েছে। সব সূত্র, একটি পরীক্ষাও করানোর ক্ষমতা নেই বিজেপি সরকারের। সামাজিক মাধ্যমে এমনটাই পোস্ট করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। সুচন্দ্রিমা, কি জানা যাচ্ছে এবার প্রিয়াঙ্কা গান্ধী তিনি কি বলেছেন মোদী সরকারকে নিশানা করে, ঠিক কি বলেছেন তিনি? দেখো, লাগাতার এই নিট কাণ্ড নিয়ে কংগ্রেস যেভাবে বিরোধিতা করে আসছে এবং প্রথম দিন থেকে, অর্থাৎ যে সময় সরকার তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করে মসনদে বসার জন্য প্রস্তুতি নিচ্ছে, সেই সময় থেকে কিন্তু এই নিট কাণ্ড নিয়ে সরব হয়েছে কংগ্রেস, এবং জাতীয় কংগ্রেসের তরফ থেকে ক্রমাগত সোশ্যাল মিডিয়াতে কিন্তু তারা পোস্ট করেই যাচ্ছেন। এবার রাহুল গান্ধী গতকাল রাতে পোস্ট করেছিলেন যে যেমন এই নিট কাণ্ড নিয়ে একাধিক অভিযোগ সামনে আসার পর অন্যান্য পরীক্ষাগুলোকেও যেরকম স্থগিত করা হচ্ছে, আজ সকালে কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা তিনিও একই কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু তার সঙ্গে তিনি এটাও যুক্ত করেছেন যে এই যে ভাজপা রাজ মে তিনি উল্লেখ করেছেন যে শিক্ষা ব্যবস্থার মধ্যে এই যে মাফিয়া রাজ এবং অর্থাৎ দুর্নীতি কিভাবে এই মোদী সরকারের আমলে এবং এবারের এই এনডিএ সরকারের আমলে আরো বৃদ্ধি পাবে, সেটা দেশবাসীকে যেমন তিনি সজাগ হতে বলেছেন, ঠিক তেমন ভাবেই শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে যারা খেলা করছে, অর্থাৎ শিক্ষার্থীদের এরকম জীবনের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা নিয়ে যারা দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়েছেন, তারা দেশের সেই সংখ্যক মানুষকে অন্ধকারের মধ্যে ঠেলে দিচ্ছেন যারা আগামীর রূপক। তাই কোথাও মাফিয়া রাজ এবং এই দুর্নীতি, অর্থাৎ মাফিও কা রাজ উনি উল্লেখ করেছেন, হিন্দিতে তিনি লিখেছেন, এবং সেখানে কোথাও গিয়ে বিভিন্ন কর্পোরেট এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান যারা শিক্ষার নামে কোটি কোটি টাকা ব্যবসা করে যাচ্ছে, কিন্তু শিক্ষার্থীদের ভবিষ্যৎ সেখানে অন্ধকারে থাকছে। একটা হচ্ছে নিট ইউজির পেপার লিক কাণ্ড সামনে আসার শুধু যে বিষয়, সেটাকে ঢাকার জন্য সরকার কোনো ব্যবস্থা করছে এমন যেমন অভিযোগ কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে, ঠিক তারপরেই নিট পিজি, ইউজিসি নেট, সিএসআইআর নেট এই পরীক্ষাগুলোকে স্থগিত করে দেওয়া, অর্থাৎ অনিশ্চয়তার মধ্যে শিক্ষার্থীদের ফেলে দেওয়া, এটা কি ধরনের রাজনীতি? যারা দেশের সেই যুবক সম্প্রদায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে। প্রিয়াঙ্কা গান্ধী তিনি এই উল্লেখটাই করেছেন যে যারা সারা বছর পরীক্ষার জন্য অপেক্ষা করে থাকেন, প্রস্তুতি নেন, পরীক্ষা শুধুমাত্র তো সেই স্টুডেন্টের নয়, পরীক্ষা ফলের ওপর তাদের পরিবার প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা থাকে, এবং জীবনের এত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ের মধ্যে সেই পরীক্ষার্থীদের যদি দুর্নীতিগ্রস্ত একটা সরকারের সামনে পড়তে হয়, তাহলে প্রিয়াঙ্কা গান্ধী সেই কথাটাই বলার চেষ্টা করেছেন যে এই মাফিয়া রাজকে অবিলম্বে বন্ধ করা উচিত, এবং দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন যে ভাজপা সরকার মানে সব থেকে বড় বাধা হয়ে যাচ্ছে যে এই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে একটা সুনির্দিষ্ট পথে নিয়ে যাওয়ার জন্য। একদমই, ধন্যবাদ তোমায়। আমরা কথা বললাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা।
আরও এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও ডোম জুড়ে সরকারি জমি দখলের অভিযোগ তৃণমূলের এক গোষ্ঠীর বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ডোমজুর থানার পুলিশ এবং র্যাব। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এবার ডোমজুরে কিন্তু এই স্থানীয় বাসিন্দাদের যে বাধা দেওয়ার অভিযোগ এবং যে অভিযোগ সামনে আসছে সুদীপ্ত, দেখতে পাওয়া যাচ্ছে যে জমি দখলের অভিযোগ কিন্তু সামনে আসছে। এবং সম্প্রতি তোমার মনে থাকবে সুদীপ্ত যে এই জমি দখল বা জমিকে কেন্দ্র করে কিন্তু সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক নির্দেশ দিয়েছেন। তিনি কিন্তু বারংবার বলেছেন পুলিশ কর্তাদের যে এই বিষয়টি বারংবার পর্যবেক্ষণে আনতে, এবং তারপরেও দেখা যাচ্ছে যে তৃণমূলের এক গোষ্ঠীর বিরুদ্ধে এবার ডোম জুড়ে জমি দখলের অভিযোগ সামনে আসছে এবং সেক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের বাধা দেওয়ার অভিযোগও সামনে আসছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ। একদমই তাই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও তা তো একেবারেই থামছে না, ডোম জুড়ে সরকারি জমি দখলের অভিযোগ উঠছে তৃণমূলেরই বিরুদ্ধে, কি জানতে পারছো? দেখো সুদীপ, তো একবারে ঠিকই বলেছো যে সরকারি জমি দখলকে নিয়ে একবারে উত্তেজনা চরমে উঠে গেল। একদম ডোমজুর থানা পুলিশ শুধু নয়, র্যাবকেও নামাতে হলো। একবারে সরকারি জমি, যেখানে রাজ্য সরকার জমি অধিগ্রহণ করে রেলকে দিয়েছিল, রেলের সম্প্রসারণের জন্য বেশ কিছু জমি রেল নিয়েছে, রেলের লাইন পাশ দিয়ে গেছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে একটা জমি দখলের চেষ্টা, অর্থাৎ তৃণমূলের দুই গোষ্ঠী, এক গোষ্ঠী জমি দখলের চেষ্টা করছে, ওখানে বাঁশ দিয়ে ঘিরে জমি ভরাট করার চেষ্টা করছে, রাস্তা পার করার চেষ্টা করছে। আশেপাশের যারা বাসিন্দা তারা দীর্ঘদিন ধরে জানে এই জমি সরকারি জমি, কিন্তু তা সত্ত্বেও এই সরকারি জমি দখল করার চেষ্টা, এক পক্ষ বাধা দিচ্ছে, আরেক পক্ষ এই জমি দখলের চেষ্টা করছে। অর্থাৎ দুপক্ষের মধ্যে একবারে হাতাহাতি বচসা মারামারি পরিণত তৈরি হচ্ছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, ডোমজুর থানার পুলিশ যেরাম রয়েছে, পাশাপাশি র্যাব নামানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে। একদম খাস সরকারি জমি দখল চেষ্টা করছে জমি মাফিয়ারা এবং গোষ্ঠী কোন্দলেরও একটা আওয়াজ দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী বারবার বার্তা দিচ্ছে যে এই সরকারি জমি যেন দখল না হয়, তা সত্ত্বেও এই সরকারি জমি দখলের চেষ্টা এবং একদম দুমদুমার পরিস্থিতি তৈরি হলো। সুদীপ্ত, অনেক ধন্যবাদ জগন্নাথ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। আপনাদের আবারও জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরেও এবার ডোমজুড়ে সরকারি জমি দখলের অভিযোগ তৃণমূলের এক গোষ্ঠীর বিরুদ্ধে এবং স্থানীয় বাসিন্দারা বাধা দিলে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ডোমজুর থানার পুলিশ। সুদীপ্ত, এবার নজর রাখবো যে খবরের দিকে। সোনারপুরে ব্যবসায়ী এবং তার স্ত্রীর উপর হামলা, পাওনা টাকা চাওয়ায় ধারালো অস্ত্রের কোপ ব্যবসায়ীকে এবং স্ত্রীকে শ্লীলতাহানি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ দেওয়া হয়েছে। সোনারপুর থানায় অভিযোগ দায়ের করাও হয়েছে। একেবারে ব্যবসায়ী এবং তার স্ত্রীকে যে টাকা অর্থাৎ পাওনা টাকা পাওয়ার জন্য এই ধার চাওয়া হয়েছিল, সেই পাওনা টাকা যখন তারা চেয়েছিলেন তখনই তাদের এই অভিযোগ, এই হামলা করা হয় বলে অভিযোগ উঠছে। অর্থাৎ সোনারপুরে ব্যবসায়ী এবং তার স্ত্রীর ওপর হামলা হয়েছে, পাওনা টাকা চাওয়ায় ধারালো অস্ত্রের কোপ ব্যবসায়ীকে এবং স্ত্রীকে শ্লীলতাহানি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্বর্ণালী, একদমই সুদীপ্ত, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই প্রাণনাশের হুমকির অভিযোগ করা হয়েছে এবং সোনারপুর থানায় এই অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখদেব দে। সুখদেব, ঠিক কি অভিযোগ সামনে আসছে? পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে বকেয়া টাকা চাওয়ায় মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ এক ব্যবসায়ীকে এবং পাশাপাশি তার স্ত্রীকেও শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে দেখো, এই ঘটনাটি যখন ঘটে, এই ঘটনাটি ঠিক পরশুদিন রাতের ঘটনা। সেখান থেকে বচসা বাঁধে এবং গতকাল রাতে এই ধারালো অস্ত্র দিয়ে সেই টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়। এরপরেই ঘটনাস্থলে পৌঁছায় সোনারপুর থানার পুলিশ পৌঁছে সেখানে গিয়ে তদন্ত শুরু করে। তবে যে আহত যে ব্যক্তি ব্যবসায়ী রয়েছে তাকে স্থানীয়রাই উদ্ধার করে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে ভর্তি করে। তার অবস্থা এখন গুরুতর অবস্থায় রয়েছে। তবে তোমাকে আমি বলে রাখি যে এই ঘটনায় রীতিমতো ওই এলাকায় বেশ কিছু পরিবার রয়েছে, তারাও ইতিমধ্যে ওই এলাকা চাঞ্চল্য রয়েছে, ভয়ে রয়েছে যে রাত্রেবেলা এরকম ধরনের একটা ঘটনা ঘটে গেল, কি করে ঘটনা ঘটলো। এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
সুখদেব, এই বিষয়ে ব্যবসায়ী এবং তার স্ত্রী তাদের ঠিক কি বক্তব্য, তারা ঠিক কি অভিযোগ সামনে আনছেন? ব্যবসায়ীর স্ত্রী যেটা অভিযোগ, যে তার স্বামীকে যখন ধারালো অস্ত্রের কোপ দেওয়া হচ্ছে তখন স্ত্রী তাকে ছাড়াতে যায়, সেই সময় স্ত্রীকে ধরে তারা শ্লীলতাহানি করে বলে এমনটাই অভিযোগ। এবং তার স্বামীরও তাই একই অভিযোগ, সেই যে ব্যবসায়ী রয়েছে তারও একই অভিযোগ। কিন্তু সে কথা বলার অবস্থাতে নেই, সে এখনো অসুস্থ রয়েছে, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। তারা কাদের নামেই অভিযোগ করছেন সুখদেব, কি জানা যাচ্ছে? দেখো, যাদের নামে অভিযোগ করা হয়েছে এখনো পর্যন্ত মোট ৮০,০০০ টাকা চাওয়ার সত্ত্বেও তারা দিচ্ছিল না। এই ঘটনাকে কেন্দ্র করে বিবাদ ও ব্যবসায়ীর উপর হামলা। দেখো, শাকিল মিস্ত্রি ছাড়াও সাহিল মিস্ত্রি, তাহের হোসেন, জামাল উদ্দিন নামে আরো কয়েকজন অভিযুক্তরা ব্যবসায়ীর উপর হামলা চালায়। তাদের মধ্যে আরো বেশ কিছু জন জড়িত আছে বলে পুলিশের সন্দেহ। তাদের খোঁজও তল্লাশি শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। একদমই ধন্যবাদ তোমায় সুখদেব। আমরা কথা বললাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সুখদেব দে। চোখ রাখবো পরের খবরে। ফের ভোটের লাইনে নন্দীগ্রাম, ৬০ বছরে প্রথম সমবায় নির্বাচন হরিপুরের প্রিয়ানগরী কৃষি উন্নয়ন সমিতিতে। কৃষি উন্নয়ন সমিতির ১২টি আসনে আজ ভোট হচ্ছে। একদম নন্দীগ্রামের খবর আপনাদের সামনে আনছি এবং ফের ভোট হচ্ছে নন্দীগ্রামে এবং দেখা যাচ্ছে যে ৬০ বছরে প্রথম সমবায় নির্বাচন হরিপুরের প্রিয়ানগরী কৃষি উন্নয়ন সমিতিতে। কৃষি উন্নয়ন সমিতির 12টি আসনে ভোট হচ্ছে আজ। একদমই তাই, এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে ৬০ বছরে প্রথম সমবায় নির্বাচন হচ্ছে। সমবায় নির্বাচনে ইতিমধ্যেই ভোটের লাইনে নন্দীগ্রাম, দেখতে পাচ্ছেন সেই ছবি। ফের ভোটের লাইনে নন্দীগ্রাম, এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি নন্দীগ্রাম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায়। সৌমজিৎ, এই মুহূর্তে সামগ্রিকভাবে কি চিত্র উঠে আসছে ৬০ বছরে প্রথম সমবায় নির্বাচন? দেখো স্বর্ণালী এবং সুদীপ্ত, তোমাদের দুজনকেই জানাই, নন্দীগ্রামে যে হরিপুর যে কৃষি সমিতির নির্বাচন, এটি কিন্তু 1963 সালে কিন্তু স্থাপিত হয়েছিল এবং তারপর থেকে কিন্তু এখনো অবধি কোনো নির্বাচন হয়নি। কেননা এই যে নির্বাচনের আগে কিন্তু তারা সিলেকশন প্রক্রিয়ার মাধ্যমে এই নির্বাচন সংগঠিত হতো এবং 3 বছর স্থায়িত্ব থাকতো সেই কমিটির, এবং 2011 সাল থেকে কিন্তু এই কমিটি 5 বছরের জন্য স্থায়ী থাকতো এবং এই প্রথম কিন্তু এইখানে নির্বাচন চলছে। আমার ভিডিও জার্নালিস্ট সেই ছবি দেখাচ্ছে। নন্দীগ্রামের হরিপুর কৃষি সমবায় সমিতির নির্বাচন 60 বছর পর প্রথমবার হয়েছে। ইতিমধ্যেই কিন্তু পুলিশ মোতায়েন করা রয়েছে এবং সিপিএম, তৃণমূল, বিজেপির বিভিন্ন ক্যাম্পে কর্মীদের ভিড় রয়েছে এবং সাথে সাথেই এই যে ভোট, এটা কিন্তু 21শে জানুয়ারি হওয়ার কথা ছিল। প্রশাসনিক কিছু ব্যর্থতায় এটি কিন্তু সেই সময় সম্ভবপর হয়নি। ফের 25শে মে কিন্তু হাইকোর্টের নির্দেশে এই ভোট হওয়ার কথা ছিল, কিন্তু 25শে মেও করা যায়নি, কারণ সেখানে যথেষ্ট পরিমাণে পুলিশ এখানে মোতায়েন করতে পারেনি, তাই জন্য কিন্তু করা যায়নি। ফের এই ভোট কিন্তু আজ সকাল 10টা থেকে শুরু হয়েছে। এখন কিন্তু এইদিকে তাকিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা যে কে এখানে সিট দখল করবে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায় সৌমজিৎ। আমরা কথা বললাম, আমাদের সঙ্গে সরাসরি নন্দীগ্রাম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায়। একদমই তাই, ফের ভোটের লাইনে নন্দীগ্রাম, ৬০ বছরে প্রথম সমবায় নির্বাচন হরিপুরের প্রিয়ানগরী কৃষি উন্নয়ন সমিতিতে। কৃষি উন্নয়ন সমিতির 12টি আসনে ভোট হচ্ছে আজকে। একদমই, অবশ্যই সুদীপ্ত, এই খবরের পাশাপাশি অন্যান্য খবরের দিকেও অবশ্যই আমাদের নজর থাকবে। তবে এখন সময় ছোট একটা বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার নজর রাখবো যে খবরের দিকে। খড়দায় খুন মহিলা, পণের দাবিতে এই খুনের অভিযোগ সামনে আসছে এবং স্বামী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে গ্রেপ্তার করা হয়েছে স্বামীকে, পলাতক শ্বশুর এবং শাশুড়ি। তদন্তে রহরা থানার পুলিশ। যেটা জানা যাচ্ছে যে খড়দহে, দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই খড়দহ বিধানসভা, সেই খড়দহে এবার এক মহিলা খুন হয়েছে। পণের দাবিতে খুনের অভিযোগ উঠছে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, এই মহিলাকে যে খুন হয়েছে, যিনি খুন হয়েছেন, কিসের ভিত্তিতে তাকে খুন করা হয়েছে, কি জানতে পারছো, কি অভিযোগ রয়েছে? দেখো, যেটা রিমা বিবির পরিবার, যিনি খুন হয়েছেন রিমা বিবি, তিনি কিন্তু 6 বছর হয়েছে তিনি এই পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত অঞ্চলে, যে ডাঙ্গাডিগিলা অঞ্চল, সেখানে তিনি বসবাস করছিলেন তার স্বামীর সঙ্গে এবং সঙ্গে সঙ্গে তার শ্বশুর বাড়ি, অর্থাৎ তার এই অঞ্চলে বিয়ে হয়েছিল এবং 6 বছর তার সংসার জীবন। এবং সেই সময় থেকে, বিয়ে হওয়ার পর থেকেই তার পরিবারের, রিমা বিবির পরিবারের অর্থাৎ বাপের বাড়ির তরফ থেকে অভিযোগ যে তাকে ক্রমাগত বলা হতো, পণের টাকা চাওয়া হতো শ্বশুর বাড়ির তরফ থেকে এবং সেই টাকা দিতে কখনো রাজি হন না
না রিমা বিবি, তখন যে সময় রাজি হননি সেই সময় তার উপরে কিন্তু অত্যাচার চলতো স্বামী এবং শ্বশুর বাড়ির তরফ থেকে, এটাই রিমা বিবির পরিবারের অভিযোগ। এবং সেই ফলশ্রুতিতে আজকে কিন্তু একটি মৃতদেহ উদ্ধার করা হয় রিমা বিবির যে শ্বশুর বাড়ি, সেখানে যে মৃতদেহটি ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে বলে পরিবারের লোকের দাবি। এবং তারা যেটা দাবি করছেন যে সেই রিমা বিবি তাকে কিন্তু খুন করা হয়েছে তার পরিবারের তরফ থেকে, এটাই জানা যাচ্ছে আপাতত। এবং এই গোটা ঘটনার অনেক ধন্যবাদ জয়ন্ত তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। এবং এই ঘটনায় স্বামীকে গ্রেফতার করা হয়েছে। সুদীপ্ত, এবার যে খবরের দিকে নজর রাখবো, রেল লাইনে উদ্ধার বিজেপি কর্মীর ক্ষতবিক্ষত দেহ। নলহাটি চাতরা স্টেশনের মাঝে লাইনে পড়েছিল এই দেহ। একদমই তাই। খুন নাকি ট্রেনের ধাক্কায় মৃত্যু তা এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি। তদন্তে পুলিশ, উপযুক্ত তদন্তের দাবি করেছে বিজেপি নেতৃত্ব। নলহাটির ঘটনা, নলহাটির চাতরার এই ঘটনা, যেখানে এক বিজেপি কর্মী খুন বলে শোনা যাচ্ছে। এবং তবে এটি আসলে খুন নাকি কোনো ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে তার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে তা নিয়ে সরব হয়েছে তারা। রেল লাইনে উদ্ধার বিজেপি কর্মীর ক্ষতবিক্ষত দেহ। নলহাটি চাতরা স্টেশনের মাঝে লাইনে পড়েছিল এই দেহ। খুন নাকি ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে সে নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিজেপি নেতৃত্ব। তদন্তে পুলিশ, উপযুক্ত তদন্তের দাবি করেছে বিজেপি নেতৃত্ব। আমরা দেখতে পাচ্ছি সুদীপ্ত, যেমনটা যে ভোট পরবর্তী সময়ে কিন্তু একাধিক ক্ষেত্রে অর্থাৎ রাজ্যের একাধিক জেলায় বিভিন্ন হিংসার ঘটনা সামনে আসছে এবং সেখানে শাসক বিরোধী যে অভিযোগ, পাল্টা অভিযোগ, তাও কিন্তু সামনে আসছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে বিজেপি কর্মীর কি পরিচয় রয়েছে এবং তার যে এই ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে সেক্ষেত্রে খুন নাকি নিছকই দুর্ঘটনা, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? দেখো স্বর্ণালী, বিজেপি কর্মীর যে ক্ষতবিক্ষত রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার হয়েছে তাতে বেশ কিছু প্রশ্ন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সামনে আসছে। প্রথমত হচ্ছে যে বিজেপি কর্মী কি নৃশংসভাবে খুন হয়েছে নাকি ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে, পাশাপাশি নাকি তিনি আত্মহত্যায় নিজেকে স্বেচ্ছায় জীবন দিয়েছে। এই সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় কিন্তু প্রশ্ন উঠছে এবং এই মৃত্যু নিয়ে যথেষ্ট রহস্য দানা বেঁধেছে, এটা কিন্তু বলা যেতে পারে। অবশ্যই পুলিশ পুরো বিষয়টি এই মুহূর্তে দাঁড়িয়ে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু তদন্ত প্রক্রিয়া কিন্তু চালাচ্ছে। দেখো, যেটা জানা যাচ্ছে যে বীরভূমের নলহাটি থেকে চাতরা, এই যে তার মাঝেই এই যে দুটি স্টেশন, রেল স্টেশন, তার মাঝেই পাইকপাড়া বলে একটি গ্রাম, সেখানে রেল লাইনের ধার থেকে এদিন সকালে বলা যেতে পারে যে প্রদীপ বাল, তিনি বিজেপি কর্মী, তার কিন্তু ক্ষতবিক্ষত রক্তাক্ত অবস্থায় তার কিন্তু দেহ উদ্ধার হয়। তারপরেই কিন্তু মুহূর্তের মধ্যে সেই অঞ্চলে কিন্তু চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়, আলোড়ন কিন্তু পড়ে যায় সেই এলাকায়। কিভাবে এই প্রদীপের মৃত্যু হলো? দেখো, ইতিমধ্যেই বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি যিনি রয়েছেন ধ্রুব সাহা, সেই বিজেপির তরফ থেকে তাদের দাবি করা হচ্ছে যে লোকসভা নির্বাচনের আগে থেকেই প্রদীপ মালের সাথে স্থানীয় তৃণমূল যারা নেতৃত্ব তাদের সঙ্গে বাদবিতন্ডায় জড়িয়েছিল। তৃণমূল বহুবার তাকে কিন্তু হুমকি দিয়েছে। খুব স্বাভাবিকভাবেই বিজেপির তরফ থেকে এই মৃত্যু অস্বাভাবিক বলছেন। একদমই, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বিজেপি নেতৃত্ব কিন্তু এখানে অবশ্যই তারা সন্দেহ প্রকাশ করেছে এবং সে বিষয়ে তারা সরব হয়েছেন। আপাতত ধন্যবাদ তোমায় মনা। অন্যদিকে জগৎবল্লভপুরের দিকে নজর রাখবো। জগৎবল্লভপুরে জমি বিবাদের ধুন্ধুমার দুই পরিবারের জমি বিবাদ এবং সেখানে মেটাতে সভা বসে। একটি ক্লাবে সভা চলাকালীন একে অপরের ওপর হামলা চালাতে শুরু করে। দুই পক্ষ থেকে আহত হয়েছে প্রায় 15 জন। একদমই সুদীপ্ত, এবং এই ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ। এ বিষয়ে আমরা জানবো আরো বিস্তারিত। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, কি জানা যাচ্ছে, কি অভিযোগ সামনে আসছে, কি এই ধুন্ধুমার যে পরিস্থিতি তৈরি হয়েছে, বিবাদের ঘটনার সূত্রপাত কি? দেখো, দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল দুই পরিবারের মধ্যে জমি বিবাদকে কেন্দ্র করে, এবং এই বিবাদকে মেটাতে একটি সালিসি সভা বসানো হয় গ্রামে জগৎবল্লভপুরে। সেই সালিসি সভায় দুপক্ষেরই বেশ কয়েকজন লোকজন আছে, তর্ক বিতর্ক হয়, জমি বিবাদকে কেন্দ্র করে বিভিন্ন জটিলতা তৈরি হয়। তারপরে একবারে ধুমধুমার পরিস্থিতি হয়, একে অপরকে বাঁশ লাঠি দিয়ে মারধরে বেশ কয়েকজন আহত, দুপক্ষে প্রায় 15 জন আহত হয়েছে। স্থানীয় হাসপাতালে তাদের নিয়ে হয়েছে, কার মাথা ফেটেছে, কার হাত ভেঙে গেছে। একবারে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় সালিসি সভা থেকে। সালিসি সভাতে ডাকা হয়েছিল একটাই কারণ, যে
দুই পরিবারের মধ্যে যে জমি বিবাদ নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল সেই মেটাবার জন্য ডাকা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও একেবারে দুমদুমার পরিস্থিতি তৈরি হয়ে গেল। ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, তাও কাউকে গ্রেপ্তার করা হয়নি। এই মুহূর্তে তার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এই মুহূর্তে বলা যেতে পারে রণক্ষেত্র তৈরি হয়েছিল গতকালকে এবং এখনো পর্যন্ত এই এলাকার পুলিশ মোতায়েন রয়েছে। জমি বিবাদকে কেন্দ্র করেই একের পর এক ঘটনা ঘটছে হাওড়ায়। একদমই ধন্যবাদ তোমায় জগন্নাথ। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। আরো 12 আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।